ইম্পর্টেন্স এবং স্টেরিলিটি এই দুইটা টার্ম নিয়ে আমরা জানবো। অ্যাকচুয়ালি যখন একটা মেল পার্সনের কথা চিন্তা করো, এই মেল পার্সনটার ক্ষেত্রে তার যে পেনাইল ইরেকশন হয় না, ফলে সে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবে সে করতে পারে না, কারণ তার পেনাইল ইরেকশনই তো হয় না। তাহলে সে কিভাবে সেক্সুয়াল ইন্টারকোর্সে মানে ইনভলভ হবে? তো এই যে মেইলটা, এই মেইলটার ক্ষেত্রে যে কন্ডিশনটা হয় সেটাকে আমরা ইম্পর্টেন্স বলতে পারি। অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যে ফেইলরটা, সেই ফেইলর যখন থাকতেছে, সেই প্রপার্টিটাকে আমরা বলতেছি যে ওই মেইলটা এর ইম্পর্টেন্স আছে, পোটেন্সির অভাব আছে। তো এখন ইম্পর্টেন্স আর স্টেরিলিটি দুটো সেম জিনিস কিন্তু না, দুইটার মধ্যে ডিফারেন্স আছে, এইগুলো নিয়ে আমরা জানবো। তো ইম্পর্টেন্স টার্মটা মেইনলি মেইলের সাথে বেশি যায়, ঠিক আছে। আর স্টেরিলিটি টার্মটা মেইল ফিমেল উভয়ের ক্ষেত্রেই কিন্তু হইতে পারে, বোথ মেইল অ্যান্ড ফিমেল। ফিমেলের ক্ষেত্রে একটা টার্ম আছে যেটা আমরা পড়বো, যেটাকে আমরা ফ্রিজিডিটি। হ্যাঁ, এটা নিয়ে আমরা আসবো। একটা মেইল সে মানে পেনাইল ইরেকশন বা পেনিসের যে ইরেকশন, পেনিসটা ইরেক্ট হয়ে থাকা, দাঁড়াই থাকা, এটা অ্যাচিভ করতে বা মেনটেন করতে হচ্ছে ইনেবেল, তখন সেটাকে আমরা ইম্পর্টেন্স বলতেছি। আর ফ্রিজিডিটি যেটা, এটা মানে হচ্ছে একটা মহিলা, সে হচ্ছে গিয়ে সেক্সুয়াল অ্যারাউজাল তার হচ্ছে না ঠিকঠাক। তো এই যে কন্ডিশনটা মহিলাদের ক্ষেত্রে, যখন এই কন্ডিশনটা হচ্ছে যাতে সেক্সুয়ালি তাকে অ্যারাউজ করাই যাচ্ছে না, তখন সেই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে ফ্রিজিডিটি। এবং এটাকে কোল্ডনেসও বলা হয়, যে একটা হচ্ছে সেক্সুয়াল কোল্ডনেস, সে কিছুতেই সে হচ্ছে ইনভলভ হইতে পারতেছে না, ইন্টারাক্ট করতে পারতেছে না। আর স্টেরিলিটি মানে হচ্ছে বাচ্চা জন্মদান করতে না পারা, সেটা মেলও হইতে পারে, ফিমেলও হইতে পারে, দুইজনের কোনো সমস্যা আছে এবং সেই সমস্যার কারণে বাচ্চা হচ্ছে না। সো এই যে কন্ডিশনগুলো, যে বাচ্চা জন্মদান করতে ব্যর্থতা, কনসিভ করতে পারতেছে না হচ্ছে ফিমেলটা, আর মেলটা হচ্ছে কনসিভ করতে হেল্প করতে পারতেছে না, এবং এই কন্ডিশনটাকে আমরা বলি হচ্ছে স্টেরিলিটি। তাহলে আমরা বুঝতে পারছি দুইটা জিনিস। আর আরো দুইটা টার্ম আমরা এখানে একটু জানবো, সেটা হচ্ছে স্যাটিরিয়াসিস। মানে হচ্ছে যে একটা মেল পার্সন, তার যখন নর্মালের থেকে অনেক বেশি সেক্সুয়াল চাহিদা, সেটাকে আমরা বলি হচ্ছে স্যাটাইরিয়াসিস। আর একটা ফিমেল, তার যখন হচ্ছে সেক্সুয়াল চাহিদা অনেক বেশি, তখন সেটাকে আমরা বলি নিমফোম্যানিয়া। সো এই দুইটা টার্ম কিন্তু আমাদের আলাদা করে জানতে হবে। সো মেল আর ফিমেল দুইজনের কিন্তু যখন নর্মালের থেকে অনেক বেশি সেক্সুয়াল ডিজায়ার, সেটাকে আমরা দুইটা টার্মে বলতেছি। এরপর আসা যাক যে একজন মানুষ যখন ইম্পোর্টেন্ট, সেই ইম্পোর্টেন্সি বিভিন্ন কারণে কিন্তু হইতে পারে। ফার্স্ট যেটা সব থেকে ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল কারণ। অর্থাৎ একটা পুরুষ, একটা মেল, সে খুবই অ্যাংজাইটিতে ভুগতেছে, খুবই দুশ্চিন্তা, এবং সে ডিপ্রেশনে ভুগতেছে, ডিপ্রেশনের পেশেন্ট, তার অনেক স্ট্রেস আছে এবং সে নার্ভাস, সে ফেয়ারফুল যে আমি যে সেক্সুয়াল ইন্টারকোর্স করব, বা আমি নতুন বিয়ে করলাম, আমি ম্যারেজ হইলো, তো আমি হচ্ছে ফিমেল পার্টনারের সাথে কি ঠিকঠাক করে সবকিছু করতে পারবো কিনা। সো এই যে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং স্ট্রেস, ফেয়ার, এইগুলার কারণে হচ্ছে মেইনলি দেখা যায় যে হয়তোবা তার পেনাইল ইরেকশনের প্রবলেম হচ্ছে। সো সাইকোলজিক্যাল প্রবলেমটা মোস্ট কমন প্রবলেম। তা বাদে আরো বিভিন্ন অর্গানিক কজের কারণে হইতে পারে, তার মধ্যে ভাস্কুলোজেনিক বিভিন্ন কারণ দেখা গেছে যে স্পেশালি যারা একটু অবেস, মোটা, বা যাদের অ্যাথেরোস্ক্লেরোসিসের প্রবলেম আছে, এই তাদের আর্টারিগুলো দেখা গেছে যে এখানে ব্লাড সার্কুলেশনের প্রবলেম থেকে শুরু করে। এবং আমরা জানি হচ্ছে মেইনলি আমাদের যে পেনাইল ইরেকশন হয়, পেনাইল ইরেকশনটা হচ্ছে ইরেকশন আর ইজাকুলেশন। ইরেকশনটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক একটা ফেনোমেনন, আর ইজাকুলেশনটা হচ্ছে সিম্পেথেটিকের কারণে। সো ওভারঅল কথা, এখানে নিউরোলজিক্যাল কারণ তো থাকে, ভাস্কুলোজেনিক কারণও থাকে, এবং পেনিসের যদি কোনো কনজেনিটাল ডিফর্মিটি থাকে, এগুলো নিয়ে আমরা পরে জানবো। আর বিভিন্ন ইনফেকশন বা ম্যালিগনেন্সি বা ক্যান্সার রিলেটেড ইস্যুগুলা, এগুলার কারণেও ইম্পর্টেন্সই হইতে পারে। সাইকোলজিক্যাল ইম্পর্টেন্সের ক্ষেত্রে দুইটা টার্ম আমাদের জানতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, একটা হচ্ছে কোড হ্যাঙ্ক। হ্যাঁ, কোড হ্যাঙ্ক বা কোড হ্যাকও বলা হয় এটাকে। তো এই কোড হ্যাক যেটা, এটা মানে হচ্ছে যে একটা মেইল, যে হচ্ছে গিয়ে ধরো এই যে একটা মেইল মানুষ, একটা পুরুষ মানুষ, এই পুরুষ মানুষটা যাকে বিয়ে করছে, যার সাথে তার ম্যারেজ হয়েছে, যে ফিমেলটার সাথে, সেই ফিমেলটার সাথে সে কিছুতেই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না, তার ওই মহিলাটার সাথে তার হচ্ছে পেনাইল ইরেকশন হয় না। তো যেহেতু এই একটা মহিলার সাথে হয় না, কিন্তু সে যদি অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো ফিমেলের সাথে, ধরো এটা বউ, ওকে দ্যাটস ফাইন, বাট বউ বাদে অন্য যে কোনো মহিলার সাথেই হয়তো বা তার পেনাইল ইরেকশন হইতো, বা সেই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারতো, তাহলে এই স্পেসিফিক মহিলার প্রতি যখন এই কন্ডিশনটা থাকে, সেটাকে আমরা বলতে হচ্ছে যে কোড হ্যাক। সো এটা এই কারণে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যদি এমন হয় যে একটা ম্যারেজ হইলো, এবং এই ম্যারেজের যদি আমার বলতে হয় যে একটা বিয়ে হইলো, এবং সেই বিয়েটা কনজুমেশন হয়েছে, এটা মানে হচ্ছে অবশ্যই
সেক্সুয়াল ইন্টারকোর্স হইতে হবে, একটা ফুল পেনিট্রেশন হইতে হবে পেনিসের, এবং ফুল পেনিট্রেশনের পাশাপাশি ইভেন একবার হইলো এরকম হইতে হবে, তাহলে সেটাকে আমি বলি যে কনজুমেশন হয়েছে, যে ম্যারেজটা কনজিউম করা হয়েছে বা ম্যারেজের যে ফ্যাসিলিটি সেটা নেওয়া হয়েছে। যাদের ইম্পর্টেন্স আছে তারা যেহেতু এটা নিতেই পারে না, তাই সেক্ষেত্রে ম্যারেজটা কিন্তু নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, নালিটি হয়ে যায়, অর্থাৎ ম্যারেজটা এক্সিস্ট করে না, ম্যারেজটা কিন্তু মানে সেপারেট হয়ে যাইতে পারে। আচ্ছা, কোড হাং, HU, হ্যাঁ, এটা মানে হচ্ছে যখন মহিলাটা বা ফিমেলটা হচ্ছে একটা স্পেসিফিক পুরুষের প্রতি ইম্পর্টেন্ট, বা স্পেসিফিক পুরুষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বলতে মানে ফ্রিজিডিটি আছে, বা ওই পুরুষের সাথে তার হয় না, বিষয়টা এরকম আর কি। অন্য যে কোনো পুরুষের সাথে হয়তো বা তার হচ্ছে পসিবল হইতো সেক্সুয়াল অ্যারাউজালের বিষয়টা, বাট একটা পুরুষের সাথে তার হচ্ছে প্রবলেমটা হচ্ছে। পোটেন্সি মানে হচ্ছে এমন একটা অ্যাবিলিটি যেটা হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স পারফর্ম করার অ্যাবিলিটি, হ্যাঁ, এবং এটা পারফর্ম করার পাশাপাশি এখানে স্যাটিসফ্যাকশনও পাওয়া হয়। ইম্পোর্টেন্স মানে হচ্ছে একটা পার্সন যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে না, কেন পারে না? কারণ তার পেনাল ইরেকশন হয় না, পেনিস ইরেকশন হয় না, পেনিস দাঁড়ায় না। সো এই কন্ডিশনটাকে আমরা বলি ইম্পোর্টেন্স। আর স্টেরিলিটি মানে যেটা, স্টেরিলিটি মানে হচ্ছে একটা ম্যান যখন ইনেবল থাকে চিলড্রেন বিগেট করতে বা চিলড্রেন জন্মদান করতে, একটা মহিলাকে ইমপ্রেগনেট করতে, প্রেগনেন্ট বানাইতে, আর মহিলাও ইনেবল বাচ্চা হচ্ছে কনসিভ করতে, তো সেই কন্ডিশনটাকে আমরা বলি স্টেরিলিটি। স্টেরিলাইজেশন নামে একটা টার্ম আছে, স্টেরিলাইজেশন, এটা আলাদা একটা জিনিস, সেটা নিয়ে আমরা পরে পড়বো। ফ্রিজিডিটি, এটা মানে হচ্ছে একটা মহিলা মানে সেক্সুয়াল অ্যারাউজালটা তার ইনিশিয়েটও হয় না, সেটা মেনটেনও করতে পারে না, এটা এই প্যাটার্নে প্রবলেম থাকে। টিমিড, দেখো টিমিড শব্দের অর্থ হচ্ছে শান্ত হয়ে যাওয়া, একেবারে নিরিবিলি হয়ে যাওয়া। তো দেখা যায় যে যখন একটা পুরুষ তার সেক্সুয়াল অ্যাক্টিভিটির কমপ্লিট লস হয়, সে কিছুতেই কোনোভাবে সেক্সুয়ালি অ্যারাউজড হয় না, তখন সে একেবারে শান্ত হয়ে গেছে, নিরিবিলি হয়ে গেছে, তার মধ্যে কোনো মানে সেক্সুয়াল অ্যারাউজাল নাই, সেটাকে আমি বলতেছি টিমিডিটি। আচ্ছা, তো স্টেরিলিটি আর ইম্পর্টেন্সের মধ্যে ডিফারেন্সগুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখতে পারি। যে স্টেরিলিটি মানে হচ্ছে একটা মেল বাচ্চা জন্মদান করতে পারতেছে না, বা ফিমেলটা কনসিভ করতে পারতেছে না। আর ইম্পর্টেন্স মানে হচ্ছে মানে সেক্সুয়াল ইন্টারকোর্স করতেই পারতেছে না, মানে বিষয়টা এরকম। দেখো স্টেরিলিটির বিষয়টা এরকম যে এখানে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়তো বা হচ্ছে, সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে, পেনাইল পেনিট্রেশন হচ্ছে, হয়তো বা এমন হচ্ছে যে স্যাটিসফ্যাকশনে পাচ্ছে, গ্রাটিফিকেশনে পাচ্ছে, এইগুলোতে সমস্যা হচ্ছে না, বাট বাচ্চাটা হচ্ছে না, এটা হলো স্টেরিলিটির প্রবলেম, ঠিক আছে, বন্ধাত্ব। আর ইম্পর্টেন্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে বাচ্চা তো দূরের কথা, এখানে সেক্সুয়াল ইন্টারকোর্সই হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে যে তার মানে ইম্পর্টেন্ট যে পার্সনটা, তার স্পার্মে কোনো সমস্যা হয়তো নাই, অ্যাজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, অ্যাস্থেনোস্পার্মিয়া বা কোনো প্রবলেম নাই স্পার্মে, ও স্পার্মের বিষয়াদি ঠিক আছে, কিন্তু তার সমস্যা হচ্ছে সেই স্পার্মটা যে তার পার্টনারের মধ্যে পেনিট্রেট করার মাধ্যমে তার পার্টনারের মধ্যে দিবে, এবং সেখানের মাধ্যমে যে প্রেগনেন্ট হওয়ার একটা চান্স থাকবে, ওই সুযোগটাই তো হয় না ইম্পর্টেন্সে, হ্যাঁ। এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে পার্সনটা যদিও পোটেন্ট হইতে পারে, বাট তার ক্ষেত্রে কিন্তু এরকম মানে প্রবলেম থাকতে পারে। আর স্টেরিলিটি এখন বর্তমানে প্রবলেম, দেখা যায় যে অনেক ম্যারিড কাপলের ক্ষেত্রে স্টেরিলিটির প্রবলেমটা থাকে। আমরা অনেক সময় একটা কুসংস্কার আছে যে ফিমেলকেই দোষ দেই, কিন্তু অ্যাকচুয়ালি মেইলের প্রবলেমই মোস্ট অফ দ্য কেসেসে পাওয়া যায়, যে মেইলের স্পার্মের প্রবলেম, হয়তো স্পার্ম কাউন্ট কম, অথবা বিভিন্ন ধরনের প্রবলেম আমরা সিমেন অ্যানালাইসিস করে এটা কিন্তু হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। এখন কি কি কারণ আছে আসলে মেইলের স্টেরিলিটির বা ইম্পর্টেন্সের, সেটা আমরা ফার্স্টে জানবো। ইম্পর্টেন্স টার্মটা আমরা মেইলের সাথে বেশি যাই। আচ্ছা, সো ওভারঅল কথা, মেইল ইম্পর্টেন্স স্টেরিলিটির কি কারণ আছে এবং ফিমেল স্টেরিলিটির কি কারণ আছে, সেগুলো আমরা এক এক করে জানবো। আচ্ছা, আর কোড হক কি জিনিস সেটা বলে আসছি, যে একটা ইন্ডিভিজুয়াল পার্সন বা একটা পার্টিকুলার ওম্যানের প্রতি তার হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্সটা করা পসিবল হয় না, সে ইম্পর্টেন্ট, তার পেনাইল ইরেকশনই হয় না, ঠিক আছে। এবং এটা মেইনলি সাইকোলজিক্যাল ফ্যাক্টর এটার জন্য দায়ী, হয়তোবা ওই মহিলাটাকে তার পছন্দ না, তার প্রতি তার একটা হেট্রেড আছে, বা পোর ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ পেনিস পিউবার্টির আগে, এটা কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। কারণ সেক্সুয়াল অর্গান যদি ঠিকঠাক ডেভেলপ না করে, তাহলে ইম্পর্টেন্স অর স্টেরিলিটি হইতে পারে। কারণ একটা বয়ের কথা চিন্তা করে, একটা বালক যে হচ্ছে ডিলেড পিউবার্টি হয়েছে এবং পেনাইল গ্রোথ ঠিকঠাক হয় নাই, তাহলে তার কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন লেটার লাইফে হইতে পারে, পরবর্তী লাইফে। আচ্ছা, এর পাশাপাশি যদি পেনিসই না থাকে, তাহলে সেক্সুয়াল ফাংশন তো পসিবলই না, এটা হচ্ছে একটা কনজেনিটাল কন্ডিশন, যেটা রেয়ারলি হইতে পারে। তা বাদে পেনিস ঠিকঠাক ডেভেলপ করে নাই, এবং এর ফলে সেক্সুয়াল ইনএবিলিটি হবে, ইম্পর্টেন্স হবে। ইন্টারসেক্সুয়ালিটি একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে অ্যাম্বিগুয়াস জেনিটেলিয়া, অর্থাৎ জেনিটেলিয়া বা পেনিস বা এই যে এক্সটার্নাল জেনিটাল অর্গান, সেটা হচ্ছে আনক্লিয়ার। এটার মধ্যে কিছু মেইলের ফিচার আছে, ফিমেলের ফিচার আছে, সো আলটিমেটলি এটাকে আমরা ইন্টারসেক্সুয়ালিটি বলতেছি।
আর হাইপোস্পিডিয়াসিস আর এপিএসপিডিয়াসিস এটা মানে হচ্ছে যে ইউরেথ্রার ওপেনিং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় থাকতে পারে অ্যাবনর্মালি। এর ফলে সেক্সুয়াল পারফরমেন্সটা বা ফার্টিলিটিটা এটা মানে ডিস্টারবেন্স হবে এখানে, এবং পেনিস ডাবল হইতে পারে। এটা রেয়ার যদিও, বাট এখানেও ফাংশনাল প্রবলেম হবে। এবং ফিমোসিস এবং প্যারাফিমোসিস এটা বলতে বোঝায় যে পেনিসের যে ফোর স্কিন থাকে সেই ফোর স্কিনে মানে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটি, এবং এর ফলে মেইনলি যেটা হয় যে ইন্টারকোর্স করলেও সেটা পেইনফুল হয়, বা ইন্টারকোর্স করাই যায় না সমস্যার কারণে। সো এখানে ফোর স্কিন, পেনিসের ফোর স্কিনের প্রবলেম হচ্ছে। আর কিছু অ্যাকোয়ার্ড লোকাল অ্যানোমালিস আছে, যেমন হচ্ছে যদি পেনাইল টিস্যু লস হয়, পার্শিয়াল অ্যাম্পুটেশন হয়ে যায় পেনিসের পিউবার্টির আগে, তাহলে সেটাও ইম্পর্টেন্স করতে পারে। যদি স্টেরিলাইজেশন করা হয়, যে কেউ ইচ্ছাকৃতভাবে মানে হচ্ছে ভেসেক্টমি অপারেশন করছে, হলো লার্জ হার্নিয়াস, যদি কোনো জেনিটাল স্ট্রাকচার প্রেশার পড়ে এই হার্নিয়ার কারণে, তাহলে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। সিভিয়ার সোয়েলিং হয়, এলিফেন্টিয়াসিস আমরা জানি, এবং এর ফলে মানে এক ধরনের ফাইলিয়ারেসিস, এবং এর ফলে ইন্টারকোর্সে ফিজিক্যাল একটা বেরিয়ার হয়, এবং তার ফলে মানে প্রবলেম কিন্তু হইতে পারে। যদি হাইড্রোসিল হয়, লার্জ হার্নিয়ার মতো লার্জ হাইড্রোসিল থাকলেও এর ফলে স্ক্রোটাম অনেক বেশি ফ্লুইড থাকবে এবং ডিসকমফোর্ট হবে, ইন্টারকোর্সে প্রবলেম হবে। আর সিফিলিকটিভ শ্যাঙ্কার যেটা, অর্থাৎ এখানে আলসার হয় সিফিলিসের কারণে, এবং এটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে বাধাগ্রস্ত করতে পারে। বিভিন্ন ইনফেকশন, হ্যাঁ, যার যেমন ধরো টিউবারকুলোসিস আছে, তার সেক্সুয়াল উইকনেস থাকতে পারে। যার ডায়াবেটিস আছে সে ইম্পোর্টেন্স হইতে পারে। হরমোনাল ইমব্যালেন্স, যেমন হচ্ছে যাদের হরমোনাল বিভিন্ন ইমব্যালেন্স থাকে, বিভিন্ন হরমোনে প্রবলেম থাকে, হরমোনের হয়তো বা ফ্লাকচুয়েশন থাকে, তাদের সেক্সুয়াল ডিজায়ার বা ফাংশন কিন্তু সেটা এফেক্ট করতে পারে। এবং নিউরোলজিক্যাল ইস্যু, যেমন হেমিপ্লেজিয়া যাদের আছে, অর্থাৎ প্যারালাইসিস করছে, এক সাইড অবশ হয়ে গেছে, প্যারাপ্লেজিয়া আছে, লিম্বগুলো অবশ হয়ে গেছে, ট্যাপস ডরসালিস আছে, এরকম বিভিন্ন নিউরোলজিক্যাল কন্ডিশনে নার্ভ ড্যামেজ হয়। এবং এর ফলে আমরা জানি যেহেতু এটা একটা নিউরোলজিক্যাল প্রসেস, ইরেকশন এর জন্য হচ্ছে আমাদের প্যারাসিম্পেথেটিক প্রসেস দায়ী, এবং এর ফলে ইরেকশন হবে না, এবং ইরেকশন যদি না হয়ে যায় তাহলে সে সেক্সুয়ালিও সে পারফর্ম করতে পারবে না। এই জিনিসগুলো আমরা জানলাম। তা বাদে হচ্ছে বিভিন্ন ড্রাগ, যেমন অ্যালকোহল, মরফিন, অপিয়াম, টোবাকো, ক্যানাবিস ইন্ডিকা, গাঁজা যেটাকে আমরা বলি, কোকেইন, এইগুলা কিন্তু ব্রেইনকে এফেক্ট করে, সেক্সুয়াল ফাংশনকে হ্যাম্পার করে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং তা বাদে হচ্ছে আর্সেনিক লেড পয়জনিং, এইগুলা টক্সিন বডিতে হচ্ছে ড্যামেজ করে এবং সেক্সুয়াল ডিসফাংশনকে হ্যাম্পার করে, এবং এরা স্টেরিলিটি করতে পারে। সাইকোলজিক্যাল কন্ডিশনগুলোর মধ্যে যে বলে আসছি, যে পার্সনটা যদি ফিয়ার, গিল্ট, অ্যাংজাইটি এগুলো থাকে, তাহলে ইম্পর্টেন্স তো হবেই, সেক্সুয়াল ইন্টারেস্ট হারাই যাবে। তো ওম্যানের ক্ষেত্রে আসলে কি কি জিনিস দায়ী সেটা আমরা পড়বো। এই যে বিষয়টা ইম্পর্টেন্ট, যে বিফোর পিউবার্টি সেক্সুয়াল অর্গান তো ম্যাচুর হয় না, আর অপরদিকে মেনোপজের পরেও কিন্তু ওভুলেশন স্টপ হয়ে যায়। সো একটা 10 বছরের গাল বা একটা 55 বছরের মহিলা, এদের কিন্তু কনসিভ করা পসিবল না এদের দ্বারা। সো এই যেটা একটা ফিজিওলজিক্যাল বিষয়। এবং আন্ডার ডেভেলপ ভ্যাজাইনা, যদি ভ্যাজাইনাটা স্মল থাকে, ইমম্যাচুর থাকে, তাহলে সেখানে পেইনফুল ইন্টারকোর্স হবে, এবং সেখানে ইন্টারকোর্স হয়তো বা করাই যাবে না, স্টেরিলিটি হবে, মানে স্টেরিলিটি বলতে বাচ্চা নিতে পারবে না। যদি এমন হয় যে ভ্যাজাইনাই নাই, এটা একটা কনজেনিটাল ডিফেক্ট, এর ফলে ইন্টারকোর্স করা পসিবল হবে না। যদি ভ্যাজাইনাতে বেশি স্পেস না থাকে, তাহলে পেনিস ঢোকার তো জায়গায় থাকবে না, ইন্টারকোর্সে ডিফিকাল্টি হবে। এবং যদি ভ্যাজাইনাল ওপেনিংটা স্মল হয়, তাহলে পেনিট্রেশনে প্রবলেম হবে। এবং যদি হাইমেন যেটা থাকে, আমরা জানি হাইমেন একটা ইম্পর্টেন্ট জায়গা। সো যদি ওপেনিংই না থাকে, ঠিক আছে, মানে কোনো হাইমেনের মধ্যে একটা পারফোরেশন থাকে, যে পারফোরেশনটা দিয়ে পেনিসকে পেনিট্রেট করা যায়, বাট যদি কোনো ওপেনিংই না থাকে, একটা ইমপারফোরেটেড হাইমেন থাকে, একটা মেমব্রেনের মতো, তো হাইমেনের মাঝে একটা ওপেনিং থাকার কথা, কিন্তু সেটা যদি না থাকে, তাহলে সেটাকে আমরা কিন্তু বলি যেটা ইন্টারকোর্সকে ব্লক করবে, এবং এটার ফলে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, এবং ম্যারেজকে কনজুমেট করা যাবে না। ম্যারেজের যে সুযোগ সুবিধা সেক্সুয়াল ইন্টারকোর্স করার মাধ্যমে, সেটা কিন্তু নেওয়া যাইতেছে না, ম্যারেজকে কনজিউম করা যাচ্ছে না, ভোগ করা যাচ্ছে না। আচ্ছা, সো এর ফলে বিভিন্ন প্রবলেম হচ্ছে। আর যদি বিভিন্ন ইউটেরাস বা ইউটেরাইন টিউবের এফেক্ট করে বিভিন্ন ডিজিজ থাকে, যেমন এগুলো অ্যাবসেন্স, নো ইউটেরাস যদি হয়, তাহলে প্রেগনেন্সি তো পসিবলই না, কারণ প্রেগনেন্সি তো ইমপ্লান্টেশন ইউটেরাসেই হয়। আর যদি টিউবগুলো ব্লক থাকে, ইউটেরাইন টিউব, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে এগ যেগুলো আছে সেগুলো তো ট্রাভেল করতে পারবে না, ফার্টিলাইজেশনের প্রবলেম বা ইনফার্টিলিটি হবে। আচ্ছা, তারপরে লোকাল কিছু অ্যানোমালিস, যেমন হচ্ছে যদি সার্জিক্যাল ট্রমা স্কেয়ার হয়, তাহলে পেইনফুল বা ন্যারোড ভ্যাজানা হয়ে যেতে পারে, ইন্টারকোর্সের প্রবলেম। হিস্টেকটমি, অর্থাৎ ইউটেরাসকে যদি রিমুভ করে ফেলা হয়, তাহলে পার্মানেন্টলি স্টেরিলিটি হয়ে যাবে। এবং দেখা গেছে একজন মহিলার হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, বা আমরা বলি যে লিওমায়োম অফ দ্য ইউটেরাস আছে, এবং তার যদি ইউটেরাস অপারেশন করে ফেলা হয়, তাহলে সে আর বাচ্চা নিতে পারবে না। টিউবেক্টমি, যদি ফিলোপিয়ান টিউবগুলা টাইং করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয় সার্জিক্যালি, তাহলে এগুলা কিন্তু স্পার্মের সাথে মিট করতে পারবে না, ফার্টিলাইজেশন হবে না, স্টেরিলিটি হবে।
ঠিক আছে। সো টিউবেক্টমি এটা এক ধরনের আর কি কন্ট্রাসেপশন প্রসেস আর কি, পার্মানেন্ট টাইপের। তারপর ওভারিক্টমি, ওভারিক্টমি হচ্ছে ওভারিগুলো রিমুভ করে ফেলা, ফলে ওভামই প্রোডাকশন হবে না। আর ওভাম প্রোডাকশন না হলে বাচ্চা কেমনে হবে, ফার্টিলাইজেশন কেমনে হবে। পেলভিক বিভিন্ন ইনফেকশনের কারণে দেখা যেতে পারে ইনফার্টিলিটি হইতে পারে, এবং মেটাবলিক ডিজঅর্ডারের মধ্যে ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেম, এগুলো ওভুলেশন, মেনস্ট্রুয়াল সাইকেল এগুলোকে এফেক্ট করে। পিকস যাদের আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা প্রোল্যাক্টিনোমা, এদের ক্ষেত্রে কিন্তু অ্যানোভুলেশন হয়, ওভুলেশনই হয় না, ফলে ইনফার্টিলিটি হবে। আচ্ছা, এরপর আসা যাক আর্সেনিক, লেড পয়জনিং, এগুলোও এফেক্ট করে, এটা আমরা জানি। আর সাইকোলজিক্যাল রিজনটা এটা মেল ফিমেল দুইটার ক্ষেত্রে আছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা, যে ফেয়ার অফ মানে পেইন ফর সেক্সুয়াল ইন্টারকোর্স, স্পেশালি যারা হচ্ছে অনেক বেশি সেক্সুয়াল ট্রমা, স্পেশালি যারা রেপের শিকার হয়েছে, এই টাইপের কেস, এদের অনেক বেশি ট্রমা থাকে, মেন্টাল ট্রমা থাকে, সাইকোলজিক্যাল বিভিন্ন প্রবলেমে ভোগে। সো তাদের ভ্যাজিনিসমাস নামে একটা টার্ম আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা জানবো যে ভ্যাজিনিসমাস মানে হচ্ছে যে ভ্যাজাইনাল লোয়ার অন থার্ড স্পেশালি, এটা কিন্তু অনেক ইনভলেন্টারি কন্ট্রাকশন করে, এবং এর ফলে ভ্যাজাইনাল মাসেলগুলা ওইখানে প্রচুর পেইন হয়, এবং পেইন হওয়ার কারণে বা ওই জায়গায় কন্ট্রাকশনের কারণে দেখা যায় যে ন্যারো হয়ে যায়। পেনাইল পেনিট্রেশনের প্রবলেম তো হয়ই, তা বাদে প্রচুর পেইনফুল পেনিট্রেশন হয়, এবং এই কারণে কিন্তু দেখা যায় যে স্টেরিলিটি, ফাংশনাল স্টেরিলিটি হয়। এবং অ্যাংজাইটি তো আছেই, যেটার কারণে বিভিন্ন ধরনের মানে সেক্সুয়াল ডিজায়ার কমে যাওয়া, ওভুলেশন সাইকেল প্রবলেম হওয়া, এবং ইনফার্টিলিটি হওয়া, এটা তো হয়। ফিজিডিটি, যেটা আমরা স্টেরিলিটি ইম্পর্টেন্স নিয়ে জানলাম, এখন ফিজিডিটি বা মহিলাদের, একটা মহিলা, একটা ফিমেল, তার ক্ষেত্রে তার যে সেক্সুয়াল ক্রাভিং, সেক্সুয়াল ইন্টারেস্ট, এটা হচ্ছে একেবারে কমে যাইতে পারে, বা সে ইনিশিয়েট বা মেনটেন করতে পারতেছে না তার অ্যারাউজালটাকে। সো এটার জন্য কি কি কারণ থাকতে পারে? এক তো হচ্ছে সে যদি সেডেটিভস ড্রাগস নেয় বা অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগস নেয়, এটা তার সেক্সুয়াল ড্রাইভকে কমাই দিবে। সে যদি বিভিন্ন ডিজিজ কন্ডিশন থাকে, যেগুলো আমরা অলরেডি বলছি একটু আগে, ওরকম ডিজিজ কন্ডিশনে ঠিক একেবারে ফ্রিজিডিটি হইতে পারে। সো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্স স্টেরিলিটি যে সকল কন্ডিশনে হয়, ওরকম কিছু কন্ডিশনেই কিন্তু আমাদের এরকম হবে। থাইরয়েড ডিজিজ যেমন হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে কিন্তু ফ্রিজিডিটি হইতে পারে। নিউরোলজিক্যাল ফ্যাক্টর তো আছেই। মেনোপজ যাদের হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রিজিডিটি থাকতে পারে। আচ্ছা, তবে একটা ইম্পর্টেন্ট কথা, যে মানে একটা ফিমেল, আমরা বলি যে মেনোপজ হয়ে গেলে সে যে ফ্রিজিড হয়ে যাবে, ব্যাপারটা এরকমও না। মানে অ্যাকচুয়ালি মেনোপজ হইলে ইভেন তার সেক্সুয়াল ডিজায়ার এটা আরও বাড়তে পারে, কারণ হচ্ছে তার প্রেগনেন্ট হওয়ার চান্সটা থাকবে না। সো এই জন্য তার হচ্ছে গিয়ে সেক্সুয়াল ডিজায়ার আরও বাড়তে পারে। বাট মেনোপজ কিন্তু যেটা হয়, যে মেনোপজের ফলে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ফ্রিজিডিটি হওয়ার চান্স কিন্তু থাকতে পারে। সাইকোলজিক্যাল কজের মধ্যে যেমন পার্টনারের প্রতি লাভ কমে যাওয়া, সেটা এনভায়রনমেন্টের কারণে, ফ্যামিলির কারণে, চাইল্ড হয়ে যাওয়ার কারণে, বা বিভিন্ন কারণে দেখা যায় বিজিনেসের কারণে লাইফের পার্টনারের প্রতি ইন্টারেস্ট কমে যাওয়া উইথ টাইম, এবং পার্টনার যে তার প্রতি লাভ নাই, বাট লাভ আছে অন্যদের উপর, এই কারণে হইতে পারে। তারপর হচ্ছে সাবলিমেশন নামে একটা টার্ম আছে। একজন মানুষের যে মানে ওই মহিলাটার যে সেক্সুয়াল এনার্জি, সেই সেক্সুয়াল এনার্জিটাকে মানে এই সেক্সুয়াল কাজে না লাগে, সেই এনার্জিটাকে খরচ করতেছে বিভিন্ন নন সেক্সুয়াল চ্যানেলসে। মানে হয়তো বা সে বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করে, ওয়ার্ক করে, রিলিজিয়নের পিছনে সময় দিয়ে, বিভিন্ন আর্ট করে, তো বিভিন্ন কাজে সে এই এনার্জিটাকে খরচ করে ফেলতেছে। সাবলিমেশন বা সেক্সের সম্পর্কে রং আইডিয়া বা ফেয়ার থাকা, এই বিষয়গুলো কিন্তু ইনভলভ থাকতে পারে। আর ইম্পর্টেন্স আর ফিজিলিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে, ইম্পর্টেন্স মেলদের ক্ষেত্রে বেশি, এখানে অ্যাপ্লিকেবল ফর যদিও বোথ সেক্সেস বলছে, বাট ইম্পর্টেন্স টার্মটা মেইনলি মেলদের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। বাট দুই সেক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি, বাট ফিজিলিটিটা তো শুধু ফিমেলের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্স বলতে মেইনলি পেনাইল ইরেকশনকে বোঝাইলো। আমরা এখানে বলা হয়েছে যে পারফর্ম সেক্সুয়াল ইন্টারকোর্স ইনএবিলিটি একটা পার্সনের। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি ইম্পর্টেন্স কোনো পুরুষের পাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলি যে ওই মহিলা যার সাথে তার বিয়ে আছে, তার সাথে সে যেহেতু একটা পেনিট্রেশনও করতে পারে নাই, একবার সেক্সুয়াল ইন্টারকোর্স করতে পারে নাই ভালো করে, তাহলে সেটাকে আমরা বলতেছি যে এটা কিন্তু ডিভোর্স এবং নালিটি অফ ম্যারেজের একটা জন্য গ্রাউন্ড বা একটা ওয়ে। ঠিক একইভাবে পার্মানেন্ট ফ্রিজিডিটি যদি কোনো মহিলার থাকে, সেটার জন্য কিন্তু পুরুষ ডিভোর্স নিতে পারে। আচ্ছা, তবে এখানে একটা কথা বলি, যে এখন কেউ যদি বলে যে সেক্সুয়াল ইন্টারকোর্সে করলো এবং সেক্সুয়াল ইন্টারকোর্স করে সে স্যাটিসফ্যাকশন পায় নাই, সে মজা পায় নাই, কিন্তু সে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, সবই ঠিক আছে, তো এটা কিন্তু কখনোই গ্রাউন্ড ফর মানে ডিভোর্স বা নালিটি অফ ম্যারেজ না। কারণ হচ্ছে স্যাটিসফ্যাকশন বিষয়টা হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করবে, এবং এটার সাথে হচ্ছে নালিটি অফ ম্যারেজ বা ডিভোর্সের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, হানিমুন বা ব্রাইড গ্রুম ইম্পর্টেন্স নামে একটা টার্ম আছে। এটা মানে হচ্ছে যখন কেউ নতুন নতুন বিয়ে করলো, স্পেশালি একটা ইয়াং ম্যান, একটা পুরুষ, তো সে খুবই নার্ভাস আছে, সে হচ্ছে ফেইলরের ফেয়ার করতেছে, যাচ্ছে আমি যে আমার ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করবো, বা আমার ওয়াইফকে আমি কি প্রেগনেন্ট করতে পারবো কিনা, বা আমার ওয়াইফ কি ব্যথা পাবে কিনা, এরকম বিভিন্ন চিন্তা করে সে হচ্ছে
মানে বিভিন্ন নার্ভাসনেসে ভোগে এবং সে দেখা গেছে তার পেনাল ইরেকশনের প্রবলেম হচ্ছে, বিভিন্ন প্রবলেম হচ্ছে, যেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায়। এটাকে আমরা বলি হানিমুন বা ব্রাইড গ্রুম ইম্পোর্টেন্স। আচ্ছা, ভ্যাজাইনিসমাস, এটা খুব ইম্পর্টেন্ট। ভ্যাজিনিসমাস এটা মানে হচ্ছে যে পেইনফুল এবং স্পাসমোডিক কন্ট্যাক্ট, মানে কনস্ট্রিকশন বা কন্ট্রাকশন অফ দ্য কনস্ট্রিক্টর মাসেল অফ দ্য ভ্যাজাইনা। ওখানে মাসেলগুলো কন্ট্রাকশন হয় এবং এটা হইতেই থাকে ইনভলেন্টারিলি, এবং এটা টেম্পোরারি ইম্পোর্টেন্সি ক্রিয়েট করতে পারে। এবং এখানে ক্রাম্প লাইক অ্যাডাক্টর মাসেলগুলো যেগুলো থাকে ওই জায়গায় হচ্ছে মানে কন্ট্রাকশন হয়, এবং স্পাস্টিক কন্ট্রাকশন হওয়ার কারণে স্পাস্টিক এবং মানে রিদমিক কন্ট্রাকশন হয় না, স্পাস্টিক হুটহাট করে কন্ট্রাকশন হচ্ছে। এবং এই টার্মটা ইম্পর্টেন্ট। পাশাপাশি এটার কারণ কি? এর কারণ হতে পারে যে পার্সোনালি আমি পার্টনারকে, ওই মহিলাটা তার পার্টনারকে ডিসলাইক করে, এজন্য তার ভ্যাজাইনাটা আসলে চায় না যে তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করুক। এবং সেক্সুয়াল পিওর কোনো ট্রমা, স্পেশালি যারা রেপ কেসের ভিকটিম, তাদের ক্ষেত্রে এরকম ভ্যাজিনিসমাস থাকার চান্স অনেক বেশি। ডিসপেরোনিয়া, বিভিন্ন মানে ডিজিজের কারণে এরকম হইতে পারে যে সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ব্যথা হচ্ছে প্রচুর, এবং ব্যথা হওয়ার কারণে ভ্যাজাইনাটা অটোমেটিক মানে কন্ট্রাকশন হচ্ছে। তারপর হচ্ছে হাজব্যান্ড যদি ইম্পর্টেন্ট থাকে তাহলে সেক্সুয়াল ফ্রাস্ট্রেশন জাগতে পারে, মানে ওয়াইফ মনে করতে পারে আমার হাজব্যান্ড তো ইম্পর্টেন্ট, আমি সেক্সুয়াল মানে আমি কি করব। সো ওই জায়গাটা থেকেও ওই ফিমেলটার ভ্যাজিনাসমাস হইতে পারে। এবং যদি এমন হয় যে মানে যার একটা ফিমেল যার হচ্ছে হোমোসেক্সুয়াল প্র্যাকটিস আছে, হোমোসেক্সুয়াল মানে নিজের সেক্সের সাথে বা নিজের জেন্ডারের কারোর সাথে হয়তো বা মানে সেক্স করার হ্যাবিট ছিল, সো এই কারণে হচ্ছে সে যখন হেটারোসেক্সুয়াল প্র্যাকটিসে যায়, একটা মেইলের সাথে সেক্স করতে যাচ্ছে, তখন কিন্তু তার প্রবলেমটা হচ্ছে। সাইকোসেক্সুয়াল ইনহিবিটিং ইনফ্লুয়েন্স, এটা মানে হচ্ছে মনের মধ্যে বিভিন্ন থট নিয়ে আসা, যে আচ্ছা হ্যাভিং সেক্স ইজ এ ডার্টি থিং, অথবা হচ্ছে গিয়ে মানে এটা মনে করা যে আমি হচ্ছে পার্টনারকে স্যাটিসফাই করতে পারবো কিনা, বা আমি প্রেগনেন্ট হয়ে যাবো কিনা, মানে বিভিন্ন চিন্তা ভাবনা, এবং এগুলো আলটিমেটলি সেক্সুয়াল পারফরমেন্সকে হ্যাম্পার করে। এবং এবং ওই কারণে মহিলাটার ভ্যাজিনাসমাস হইতে পারে। সাইকোথেরাপি এর মাধ্যমে এটা ডেভেলপ করা যাইতে পারে বা ইমপ্রুভ করা যাইতে পারে। এখন একটা ইম্পর্টেন্ট পার্সন তার এক্সামিনেশন কীভাবে করবো, অবশ্যই কোনো কোর্ট বা পুলিশ তারা যদি মানে ডক্টরের কাছে পাঠায়, তাহলে ডক্টর হচ্ছে অবশ্যই প্রিভিয়াস ইলনেসের হিস্ট্রি নিবে, স্পেশালি নার্ভাস এবং মেন্টাল কন্ডিশনটা, নার্ভাস সিস্টেম ভালো করে এক্সামিনেশন করতে হবে, এবং জেনিটাল সিস্টেমটা অর্থাৎ পেনিসটা ভালো করে এক্সামিনেশন করতে হবে, এবং পেনিস বাদেও হচ্ছে টেস্টিস, এপিডিডাইমিস, স্পারমাটিক কর্ড, পেনিস, এগুলো তো টেস্ট করতে হবে। এবং প্রাইভেট পার্ট হচ্ছে সেন্সেশন আছে কিনা এগুলোও টেস্ট করতে হবে। এখন পেনিসে কী কী টেস্ট করতে হবে সেগুলো এখানে বলা আছে, যে পেনিসের লেন্থ, সার্কামফারেন্স, তারপর হচ্ছে যে যখন ইরেক্ট হয় তখন লেন্থ কতটুকু হয়, তারপর হচ্ছে ডায়ামিটার কত, এবং ইরেক্ট পেনিসের যে এক্সিস সেটা কত ডিগ্রি হয় হরাইজন্টাল এর সাথে, এবং পার রেক্টাল পালপেশন, সেমিনাল ভেসিক মানে রেকটাম দিয়ে হচ্ছে সেমিনাল ভেসিকল এবং প্রোস্টেট এগুলো ধরার ফিল করতে হবে পার রেক্টাল এক্সামিনেশনের মাধ্যমে। তারপরে সেমিনাল ফ্লুইড এক্সামিনেশন করা যেতে পারে মেলের স্টেরিটির ক্ষেত্রে, সেরকম এক্সামিনেশন করা যেতে পারে। এবং এরপরে অপিনিয়ন দেওয়া, ঠিক আছে, যদি এমন হয় যে পোটেন্সি কমে গেছে বা ইম্পোর্টেন্সি হয়েছে, তা যে আমরা জাস্ট একটু জিনিস বুঝলাম, মনে করলাম আর বলে দিলাম পার্সনটা ইম্পর্টেন্ট বা পার্সনটা হচ্ছে মানে ডিমিনিশ পোটেন্সি কমে গেছে, এটা কিন্তু বলবো না আমরা। কারণ আমরা তখনই বলবো যে পোটেন্সি বা ইম্পর্টেন্স মানে পোটেন্সি কমে গেছে বা ইম্পর্টেন্স যখন অনেক বেশি ডিভিয়েশন হবে নর্মাল থেকে। খুব ইম্পর্টেন্ট, যদি এমন হয় যে মেলটা বা পুরুষটার এক্সটার্নাল জেনিটাল নর্মাল আছে এবং বলা যাচ্ছে না পার্সেন্ট ইম্পর্টেন্ট কিনা, তখন অপিনিয়ন আমরা একটা ডাবল নেগেটিভ ফর্মে দিই। ডাবল নেগেটিভ ফর্ম বলতে আমরা বলি যে দ্য এক্সামিনেশন অফ দ্য মেল, মানে ফ্রম দ্য এক্সামিনেশন অফ দ্য মেল হি ফাইন্ডস নাথিং, এখানে একটা দেখো নেগেটিভ আছে, নেগেটিভ ওয়ার্ড, নাথিং টু সাজেস্ট দ্যাট দ্য পার্সন ইজ ইনক্যাপেবল, এটা আরেকটা নেগেটিভ। সো ডাবল নেগেটিভ আমরা বললাম, নাথিং আর ইনক্যাপেবল, হি ইজ ইনক্যাপেবল অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, অর্থাৎ এমন কিছু পাওয়া যায় নাই সে সেক্সুয়াল ইন্টারকোর্সে ইনক্যাপেবল, এরকম কিছু আমি পাই নাই, এটা বুঝাইছে। এবং এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখা যায় যে যদি ফিমেলের ক্ষেত্রে হয় তাহলে ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনাটা এর যে ডিফেক্ট সেটা ক্লিয়ারলি বোঝা যায়। আর প্রিমেচার ইজাকুলেশন নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে ইজাকুলেশন সেক্সুয়াল ইন্টারকোর্সের বা পেনিট্রেশনের ঠিক আগে এবং ঠিক পরে, এর যে কোনো একটা হইতে পারে। তো এটাকে বলি আমরা হচ্ছে প্রিম্যাচার ইজাকুলেশন। এবং সেক্সুয়াল ডিসফাংশন বলতে বোঝায় যে সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনের যে ডিজায়ার এটাতে ইম্পেয়ারমেন্ট বা এটাতে কোনো ঝামেলা হয়েছে, বা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পাইতে প্রবলেম হচ্ছে, সেরকম বিভিন্ন প্রবলেমকে আমরা বলতেছি সেক্সুয়াল ডিসফাংশন। সিভিল কেসের ক্ষেত্রে আমাদের কেন ইম্পর্টেন্স স্টেরিলিটি ইম্পর্টেন্ট?
সিভিল কেস এইগুলা, আর হচ্ছে ক্রিমিনাল কেস এইগুলা। সো আমাদের জানতে হবে যে সিভিল কেসের ক্ষেত্রে যদি একটা স্পাউস হইতে পারে, সে স্বামী অথবা স্ত্রী, সে যদি ইম্পর্টেন্ট হয়, তাইলে আদার পার্টনার যে আছে সে হচ্ছে ম্যারেজের থেকে নালিটি বা মুক্তি চাইতে পারে, যে আমি বিয়ে থেকে মুক্তি চাই, আমি আর এর সাথে থাকতে চাই না। ঠিক আছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং একটা বিয়ে হইলো এবং বিয়ের পরে ওয়াইফ ডিসকভার করতে পারলো যে তার হাজবেন্ড ইম্পর্টেন্ট, পেনাইল ইরেকশন হয় না, তা এবং সে যেহেতু পেনাইল ইরেকশন হয় না, সে ম্যারেজটাকে কনজিউম করতে পারতেছে না, এবং এই কারণে নালিটি অফ ম্যারেজ হয়ে যাওয়ার চান্স আছে। আচ্ছা, তারপর ডিভোর্সের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, কারণ একটা হাজবেন্ড ডিভোর্স চাইতে পারে যদি এটা সে বুঝতে পারে যে তার ওয়াইফ হচ্ছে স্টেরাইল এবং তার ওয়াইফের বাচ্চা হওয়া পসিবল না, তখন সে হচ্ছে ডিভোর্সের জন্য দাবি করতে পারে। যদি অ্যাডাল্টির কেসগুলাতে ইম্পর্টেন্সি একটা ডিফেন্স হিসেবে ইউজ করতে পারে। কারণ একটা জিনিস চিন্তা করো যে একটা হাজবেন্ড তার ওয়াইফকে হচ্ছে অ্যাডাল্ট্রি করার মানে ওয়াইফকে অ্যাডাল্ট্রির অভিযোগ আনছে, মানে ওয়াইফটা যখন প্রেগনেন্ট হয়েছে, ঠিক আছে, কারণ ওই হাজবেন্ডটা জানে যে সে নিজে স্টেরাইল। তো সে যেহেতু নিজে স্টেরাইল, তার মানে তারপরে আবার তার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে, তার মানে অবশ্যই তার ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল কোনো রিলেশন আছে, এক্সট্রা ম্যারিটাল কারোর সাথে হয়তো বা ইন্টারকোর্সের মাধ্যমে প্রেগনেন্ট হয়েছে। তারপরে আসলে ডিসপিউটেড প্যাটার্নিটি এবং লেজিটিমেসি, একই ধরনের কথা, যে একটা মানে ম্যারেজের পরে কাপল, যে হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড কাপল, এদের হচ্ছে একটা বাচ্চা হয়েছে, একটা চাইল্ড হয়েছে। এখন এই চাইল্ডটা, এই কাপলের মধ্যে যে বাবা আছে, এই বাবাটা জানে যে এই চাইল্ডটা তার না। কেন তার না? কারণ সে জানে যে সে স্ট্রাইল, সো তার বাচ্চা হওয়ার কথাই না। সো এই জন্য সে কিন্তু যখন বাচ্চাটা হয়েছে, তখন সে হচ্ছে এই বিষয়টা কিন্তু জানে যে সে তার বাবা না। সো এই বাচ্চাটা তাহলে কি? তাহলে ইলিজিটিমেট বা অবৈধ টাইপের একটা সন্তান হওয়ার চান্স আছে। এরপর আসলে অ্যাডপশন। যারা কনসিভ করতে পারবে না তাদের স্টেরিলিটি প্রবলেমের কারণে, তারা কিন্তু লিগালি একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারে। তো এই জন্য অ্যাডপশনের জন্য এই জিনিসটা জানা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ড্যামেজ এর ক্লেম করা। একটা ম্যান কোন একটা জায়গায় জব করে এবং সেই জব করার ফলে ওই জায়গায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার হচ্ছে ইম্পোর্টেন্সি চলে আসছে, ইম্পোর্টেন্ট হয়ে গেছে সে। এবং সে যখন অ্যাক্সিডেন্টের কারণে ইম্পোর্টেন্ট হয়ে গেছে, তখন সে কিন্তু ওই জায়গায় কম্পেনসেশন দাবি করতে পারে, যেহেতু তার এখন বাচ্চা হওয়ার ক্যাপাবিলিটি নাই। সো ফর শিওর সে এখন কম্পেনসেশন বা ক্ষতিপূরণ দাবি করতে পারে ওই ইন্ডাস্ট্রিয়াল জায়গাটা থেকে, বা সে যে জায়গায় জব করে বা যার কারণে এই প্রবলেমটা হয়েছে সেই জায়গাটা থেকে। এখন ক্রিমিনাল কিছু কেস আছে যে জায়গায় হচ্ছে ইম্পোর্টেন্সি আর স্টেরিলিটিটা ইম্পর্টেন্ট। একটা ম্যান, তার বিরুদ্ধে রেপ কেসের অভিযোগ আনা হয়েছে। এখন সে সে ওই রেপটা করছে কি না, এটা কিন্তু আমরা ওই ম্যানটার এক্সামিনেশন করে বলতে পারি। আমরা যদি দেখি ওই ম্যানটা এক্সামিনেশন করে যে ওই ম্যানটা হচ্ছে স্টেরাইল বা ইম্পোর্টেন্ট, তাহলে সে কিভাবে রেপ করবে? তার দ্বারা তো রেপ করা পসিবলই না। সো এভাবেও কিন্তু আমরা যদি কারোর বিরুদ্ধে রেপের অ্যালিগেশন আনা হয়, তাকে এক্সামিনেশন করে আগে দেখবো সে কি মানে ইম্পোর্টেন্ট কিনা বা স্টেরাইল কিনা। তাহলে সেটা যদি হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে একটা ফলস অ্যালিগেশন আনা হচ্ছে, কারণ সে রেপ করতে পারবেই না। তারপর হচ্ছে অ্যাডাল্ট্রির বিষয়টা আমি একটু আগে বলে আসলাম। সো ওইভাবে অ্যাডাল্ট্রির বিষয়টা এখানে আছে। ইন্ডিভিজুয়াল, ধরো তারা জানে যে একটা পাবলিক ফিগার, একটা খুবই ফেমাস একটা পার্সন, সো এই পার্সনটা হচ্ছে ইম্পোর্টেন্ট। তো এই খবরটা তারা মানে ভাইরাল করে দিবে, এই খবরটা সবাইকে জানাই দিবে, এরকম থ্রেট করে তারা কিন্তু ব্ল্যাকমেইল করতে পারে। সো এটার সুযোগ নিয়ে। তারপরে হচ্ছে ব্রিচ অফ প্রমিস অফ ম্যারেজ। একটা মহিলা, একটা পুরুষ, তাদের মধ্যে এঙ্গেজমেন্ট হয়েছিল, এবং এঙ্গেজমেন্ট হওয়ার পরে ওই মহিলাটা মানে জানতে পারে যে ওই পুরুষটা হচ্ছে স্ট্রাইল। সো তখন সে যখন জানতে পারছে যে এই পুরুষটার বাচ্চা হবে না, হওয়া পসিবল না, তো বিয়ের আগেই সে হচ্ছে এই এঙ্গেজমেন্টটা আবার ভেঙে দিতে পারে। সো এই রাইটটা কিন্তু সে বিলং করে। ক্রিমিনাল স্যালান্ডার, এটা মানে হচ্ছে তার সম্পর্কে স্টেরিলিটি, মানে সে স্টেরাইল, এই সম্পর্কে একটা ফলস রিউমার ছড়াইছে, এবং এই কারণে তার মানে একটা রিউমার ছড়ানো হয়েছে যে পার্সনটা হচ্ছে মানে বন্ধাত্ব আছে, এই পার্সনটার বাচ্চা হওয়া পসিবল না। সো এটার ফলে কি হয়েছে? এই পার্সনটার রেপুটেশন নষ্ট হয়েছে, মানুষের মধ্যে ভুল জিনিস ঢুকছে, এবং এর ফলে পার্সনটা কিন্তু একটা কেস কিন্তু ফাইল করতে পারবে। একটা সেলিব্রিটি যদি তার বিরুদ্ধে বা তার সম্পর্কে ফলস কোনো ক্লেম করা হয়, তাহলে সে কিন্তু তাকে ডিফেম করা হইলো, এবং ডিফেম করা হইলে কিন্তু, এবং তাকে যদি ডিফেম করা হয়, তার যদি মান সম্মান বা রেপুটেশনকে হ্যাম্পার করা হয়, তাহলে সে এর বিরুদ্ধে কিন্তু কেস করতে পারবে। এরপর আলটিমেটলি আমরা স্টেরিলাইজেশন সম্পর্কে জেনে শেষ করব। স্টেরিলাইজেশন মানে হচ্ছে সেই প্রসেস যেটার মাধ্যমে একটা মেইল বা একটা ফিমেল স্টেরাইল নিজেদেরকে করে ফেলবে। মানে বিষয়টা এরকম যে তারা নর্মালি পোটেন্ট, তাদের বাচ্চা হওয়া পসিবল, কিন্তু তারা চাচ্ছে না যে বাচ্চা হোক। সো এই জন্য তারা নিজেদেরকে মানে এমন কিছু মেডিকেল প্রসিজারের মাধ্যমে তারা নিজেদেরকে স্টেরিলাইজেশন করে নিচ্ছে।
সো এটা হইতে পারে দুই ধরনের, একটা হচ্ছে কম্পালসরি আর একটা ভলেন্টারি। কম্পালসরি মানে হচ্ছে মানে স্টেটের অর্ডারে বা করাই লাগবে, বাধ্যতামূলক, যেটা সেটা হচ্ছে কম্পালসরি। আর ভলেন্টারি মানে নিজের ইচ্ছায়, সেটা থেরাপিউটিক পারপাস হইতে পারে, ইউজেনিক পারপাস হইতে পারে, কন্ট্রাসেপটিভ পারপাসে হইতে পারে। ঠিক আছে, এখন কম্পালসরি কখন করা লাগতে পারে? মেন্টাল ডিফেক্টিভ, মানে মেন্টালি ডিফেক্টিভ, তো তার ক্ষেত্রে কিন্তু তার স্টেরিলাইজেশন করাই ফেলা হইতে পারে। পাশাপাশি যারা সেক্সুয়াল ক্রিমিনালস তাদেরকে পানিশমেন্ট হিসেবেও কিন্তু এরকম বা যারা মেন্টালি ডিফেক্টিভ তাদের তো বাচ্চা কাচ্চা হওয়ার দরকার নেই, সো তাদেরকে এরকম স্টেরিলাইজেশন করাই ফেলা হইতে পারে। তারপর হচ্ছে ভলেন্টারি স্টেরিলাইজেশন হচ্ছে থেরাপিউটিক পারপাসে। একটা মহিলা, এই মহিলাটা যদি প্রেগনেন্ট হয় তাহলে তার লাইফ আরো ডেঞ্জারে যাবে, সেই জন্য আমি চাই না মহিলাটা প্রেগনেন্ট হোক, তাহলে তার হেলথেই হ্যাজার্ড হবে, কারণ সবার আগে মহিলার জীবন। এই জন্য আমি মহিলাটারে স্টেরিলাইজ করে ফেলবো, মানে স্টেরিলাইজ না, স্টেরিলাইজেশন। কারণ অ্যাকচুয়ালি স্টেরিলাইজেশন মানে কিন্তু আমরা বুঝাই যে স্ট্রাইল করা আর কি। তার বাদে হচ্ছে ইউজেনিক, যদি একটা ফিজিক্যালি বা মেন্টালি ডিফেক্টিভ একটা পার্সন, তাহলে সেক্ষেত্রে আমরা তার স্টেরিলাইজেশন করাইতে পারি। কারণ দেখা যায় যে তার বাচ্চা কাচ্চা হইলে তারও ওই প্রবলেম হওয়ার চান্স থাকে, কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স থাকে। এবং অনেক সময় আমরা ফ্যামিলির সাইজ কমাইতে, জনসংখ্যা কমাইতে ফ্যামিলি প্ল্যানিংয়ের পার্ট হিসেবে আমরা কিন্তু স্টেরিলাইজেশন করি। সেক্ষেত্রে টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, তারপর হচ্ছে বোথ সেক্সকে মানে এক্সরে এক্সপোজারে আনা, এভাবে। এটা হচ্ছে পার্মানেন্ট স্টেরিলাইজেশন। কিছু টেম্পোরারি আছে, যেমন কন্ডোম, তারপর হচ্ছে কয়টাস ইন্টারাপ্টস, লুপ, ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ফোম, ডায়াফ্রাম, স্পার্মিসাইডাল জেলি, এগুলো ইউজ করে কিন্তু কি করা যেতে পারে, মানে স্টেরিলাইজেশন করা যেতে পারে। তো এগুলো বিভিন্ন মেথড বা ওয়েজ যেগুলো আমাদের স্টেরিলাইজেশন করা যেতে পারে।